চলে যাব আরও একটি ঘটনায় এবং এই ঘটনাটিও অবভিয়াসলি একটি ইমেইল। আমি লাস্ট উইকে এটা পড়তে চেয়েছিলাম, সম্ভবত পড়িনি। যাই হোক, ইমেইলটি এসেছে লন্ডন থেকে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আশা করছি ইমেইলটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি অলওয়েজ ভালো থাকার দলে, তাই এই কোয়েশ্চেন আর জিজ্ঞেস করলাম না। প্রথমেই ক্ষমা চাচ্ছি ইংলিশে লেখার জন্য, কারণ আমি বাংলা টাইপ করতে পারি না। আমি লন্ডনে থাকি, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। এখানে আপনি বিজনেস ম্যানেজমেন্টে স্টাডি করছি। ভূত এফএম শুনি ২০১২ থেকে, ইউকেতে আসার পর থেকে অলওয়েজ শুনি। এনিওয়ে, কথা না বাড়িয়ে ডিরেক্ট ঘটনায় চলে যাই। ডেটা ছিল 1 জুন ২০১৯। আমি লন্ডন থেকে একটা জায়গায় যাচ্ছিলাম, আসলে বার্মিংহাম বলেই দিই, সেখানে যাচ্ছিলেন তিনি এবং আমার চাচার বাসা থেকে কিছু জিনিস আনার জন্য। ঘটনাটা যাওয়ার সময় ট্রেনে শুরু হয়। ওয়েস্ট মিডল্যান্ডসে আমি ট্রেনে উঠি এবং ছাড়ার পর একটা সিটে বসি। উনি একটা ছবি পাঠিয়েছিলেন, আমি এই ছবিটা যদিও পোস্ট করিনি, তবে ছবিটা আমি দেখেছি। পায়ের কাছ থেকে ছবিটা তোলা, একদম মোবাইলটা নিচের দিকে নামিয়ে যে ভদ্রলোকের কথা বলছেন তার পায়ের কাছে তোলা। ছবিটা কেন পায়ের কাছ থেকে ছবিটা তুলেছিল একটু পরে বুঝতে পারবেন। যাই হোক, তিনি বলছেন যে একটা সিটে বসি এবং ঠিক অপোজিট সিটটা খালি ছিল। পরের স্টপে একজন লোক উঠল, খুব অদ্ভুত দেখতে, সারা শরীরে শুধু কঙ্কালের ট্যাটু। এদেশে এটা অবাক হওয়ার মতো কিছু না, কিন্তু লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন আমি তাকাই তখনও চোখ সরায় না। আমি ভদ্রতা দেখাতে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, ওয়্যার আর ইউ গোয়িং? লোকটা অনেক রুড হয়ে বলল, হাউ এভার ইউ গোয়িং, আই এম গোয়িং উইথ ইউ। আমি একটু অবাক হলাম। তারপর আবার মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে আমি পুরা ২ ঘন্টা রাস্তায় ছিলাম এবং আমার দিকে লোকটা তাকাতে তাকাতে গেল। আমি নামলাম আমার গন্তব্যে এবং বার্মিংহামের আমি নিউ স্ট্রিটে, লোকটা ওইখানে নামলো। আমি যে 94 বাস ধরলাম, লোকটাও একই বাস ধরল, কিন্তু আমার গন্তব্যে পৌঁছে আমি তাড়াহুড়া করে নেমে গেলাম আর খেয়াল করিনি যে লোকটা নেমেছে কিনা। পরে আমি আমার চাচার বাসায় চলে গেলাম। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু হয়নি। আমার পরের দিন এক্সাম থাকার কারণে ওই দিন রাতেই আসতে হয়েছে। আমি বাসে আসছি, বার্মিংহামের নিউ স্ট্রিটে 10:45-এ ট্রেন ছিল, কিন্তু এটা মিস করে ফেলি। পরের ট্রেনটা ছিল রাতে 12:10। অনেক বিরক্ত হলাম। অবশ্য 12টায় ট্রেন আসলো এবং আমি উঠলাম। রাত্রের ট্রেনে জেনারেলি মানুষ খুব একটা থাকে না, সো আমার আশেপাশে সবগুলো সিট ছিল খালি। ইনফ্যাক্ট আমার বগিতে মাত্র একটি মেয়ে। ট্রেন ছাড়ার পর আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আমি কিছুক্ষণ পরে টয়লেটে গেলাম এবং ট্রেন চলছে আর আমি লাস্ট বগিতে ছিলাম, সো এর সামনের বগিটা ছিল ফার্স্ট ক্লাস। আমি প্রিয় লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক অনেক ভয়ঙ্কর এবং বাছাই করা। যারা এরকম বাছাই করা ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলে আসেন, তারা অবশ্যই আমাদের প্রত্যেকটা ঘটনা শুনবেন এবং দেখবেন যে আমরা কতটা বাছাই করে স্পেশাল করি এই ঘটনাগুলো। আমরা আপনাদের জন্য আজকে যে ঘটনাগুলো রেখেছি তা হচ্ছে 2টা ইমেইল, 2টা মানে মোদিক আর্টিস্ট, মানে আফনান ভাইয়া, বাবু ভাইয়া, সবাই কিন্তু আজকে ঘটনা বলেছেন। সবার ঘটনা শুনতে আজকে ভিডিও থেকে লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনা শুনবেন। চলুন আমরা সরাসরি ঘটনাতে চলে যাই। দরজাটা খোলে না। এনিওয়ে, টয়লেট শেষ করে আমি সিটে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে রোতে আমি বসেছি তার ঠিক পাশের রোতে ওই লোকটা বসে আছে এবং আবারও সে আমার দিকে তাকানো শুরু করেছে। আমি আবারও কি বলে বললাম যে কি, মানে মনে করে আমি বললাম যে ব্যাকলান। কোনো রিপ্লাই দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পরের স্টপে যেটা আসলো সেখানে আমি নেমে গিয়ে ওই মেয়েটাও নেমে পড়ল। তখন আমি খুব, আচ্ছা তিনি নামেননি, মেয়েরা নেমে পড়ল এবং আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি করব, বুঝতে পারছিলাম না। অবশেষে 2 ঘন্টা কিভাবে কাটাবো কোনো আইডিয়া ছিল না। তখন ইউটিউবে কুরআন ছাড়লাম খুব জোরে জোরে, কোনোরকম আমি সেটা ছাড়লাম এবং লন্ডনে এসে পৌঁছে লোকটাকে দেখলাম না এবং বাসে ঢুকলাম না। ঠিক যতক্ষণ বাসার সামনে আসছি, ঢুকবো বাসায়, হঠাৎ চোখ পড়ল সামনের রোডে। দেখি লোকটা আমার দিকে তাকিয়ে বিদ্রূপের মতো করে হাসছে। আর সাহস হয়নি ওই জায়গায় দাঁড়ানোর। জিনিসটা আমি কারো সঙ্গে শেয়ার করিনি। আমি বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করি। সো 6 দিন পর আমার রাত আনুমানিক 11:45-এর দিকে আমার একটা অর্ডার আসে এবং একটা থাই রেস্টুরেন্ট থেকে। তখন আমি আমার আপুর সাথে ফোনে কথা বলতে বলতে আমি খেয়াল করি নাই যে নেভিগেশনটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, শুধু ফলো করতে থাকি। হঠাৎ দেখি যে মাইল্যান্ড পার্কের মাঝখানে আমি এসে পড়েছি এবং আমাকে বলছে যে ইউ হ্যাভ রিচ ইউর ডেস্টিনেশন, মানে যেভাবে বলে আর কি। এবং বলছে যে আমি একটু শকড, একটু যে 12টায় পার্ক থেকে আমাকে কে খাবার অর্ডার দিল, কাউকে তো দেখছিও না এখানে। তখন আমি কাস্টমারকে কল দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। তবে সাথে সাথে একটা মেসেজ আসলো আমার কাছে যে ফুড, মানে গাছের নিচে বা ল্যাম্প পোস্টের নিচে তাকে ফুডটা রাখতে বলা হলো এবং আমি একটু ভয় পেলাম এবং সাথে সাথে ওটা ল্যাম্প পোস্টের নিচে রেখে চলে আসলাম। একদিন পরে আমি যখন স্বপ্নে দেখলাম যে একটা পুরান বিল্ডিংয়ের ফুড ডেলিভারি দিচ্ছি আমি, এবং কাস্টমার ওই লোকটা যাকে ট্রেনে দেখেছিলাম, এবং ভাবছিলাম হয়তো এটা কোনো স্বপ্ন, তাই পাত্তা দিলাম না।
পরের দিন কাজে গেলাম, ঠিক আবার 11:45-এর দিকে সেম আরেকটা অর্ডার আসলো এবং ওই দিনও অর্ডার পিক করার পর খেয়াল করলাম আবার সেই পার্কের মাঝখানেই ডেস্টিনেশন এবং বুকটা কেটে উঠল। যেহেতু অর্ডার পিক করে ফেলেছি, সো ডেলিভারি না দিয়ে কোনো উপায় নেই, ডেলিভারি না করা ছাড়া। এবং 11 মিনিট সাইকেল চালিয়ে গেলাম। যাওয়ার পর একই কাহিনী, তবে ওই দিন সাহস করে আমি ফুডটা ল্যাম্প পোস্টের নিচে রেখে একটু দূরে এসে ওয়েট করছিলাম কে নেয় ফুডটা সেটা দেখার জন্য। আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ল্যাম্পপোস্টের আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম ওই লোকটার সাথে আরেকটা লোক তার মতোই একই রকম, সারা গায়ে কঙ্কালের ট্যাটু এবং পরনে কোনো শার্ট টি শার্ট নেই, খালি গায়ে, এবং ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে এবং রাগান্বিত চোখে। আমি সাথে সাথে চলে আসি এবং পরের দিন আমি আমার ব্রিকলে মসজিদে ইমামকে ঘটনাটা বলি এবং তখন উনি বলেন যে খারাপ কিছু হয়তো হতে পারে, তুমি নামাজ পড়ো এবং নিয়মিত কুরআন পড়ো। আমি কয়েকদিন নিয়মিত কুরআন পড়ি এবং নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ এরপরে আমার কোনো প্রবলেম হয়নি। জানি এটা কোনো কতটুকু ভয়ের আমি জানি না, বাট এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার নাম সাইদুল ইসলাম রুবেল, বলছি গাজীপুর থেকে। আমি পেশায় একজন পুলিশ সদস্য, চাকরির সুবাদে অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে মিশতে হয় এবং আমাদের জীবনেও ঘটে যায় অনেক অদ্ভুত ঘটনা। ঠিক তেমনি একটি ঘটনা বলার চেষ্টা করছি। আমি আর দেরি না করে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। উনিও একজন পুলিশ অফিসার। উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবেই আমার মতো করে বলছি, সঙ্গত কারণেই বড় ভাইয়ের নাম প্রকাশ করা নিষেধ। আমি তখন চট্টগ্রাম জেলার কোনো একটি থানায়, সময়টা 2007, রাত আনুমানিক 12:30 হবে। আমি থানার সামনে দাঁড়িয়ে আমার আরেক কলিগের সাথে কথা বলছিলাম। হঠাৎ পেছন থেকে অপরিচিত একজন লোকের আওয়াজ শুনতে পেলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি লোকটার চোখে পানি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? বলে লোকটা একজন আদিবাসী। সেই লোকটা আমাকে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি বললাম, কেন, কি সমস্যা ছিল তার? সে আমাকে বলল, আমি জানি না। আমি আর দেরি না করে তাড়াতাড়ি আরেকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে চলে যাই তার বাড়িতে। তার বাড়িটা ছিল পাহাড়ের উপর। যে দেখি মেয়েটা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তার চেহারায় একটা বিভৎস রূপ। একজন লোক দিয়ে লাশটি নামিয়ে থানায় নিয়ে আসলাম। তারপর পরের দিন সেই লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হলো। ময়নাতদন্ত শেষে লাশটি নিয়ে যেতে হবে স্বজনদের কাছে। দিনের ব্যস্ততার মাঝে হঠাৎ ওসি স্যারের ফোন। উনি বললেন লাশটি আমাকে নিয়ে যেতে হবে। না বলার কোনো সুযোগ নেই। দিনের ডিউটি শেষ করে বাসায় ফিরলাম, তখন আনুমানিক 10:30 বাজে। রাত খাওয়া দাওয়ার পর আমি থানায় গেলাম। বলে রাখি যে মেয়েটি মারা গেছে। তার পরিবারের সদস্যরা বলল লাশটি রাঙামাটি নিয়ে যেতে হবে। কি আর করব, রাত 1টা বাজে একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে একটি ছোট পিকআপ ভ্যানে মেয়েটির ভাইসহ রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় আমি গাড়ির সামনে বসে আছি। গাড়ির পেছনে ছিল আরেকজন পুলিশ ও সেই মেয়ের লাশ এবং তারা সেই ভাইটি। অনেকখানি রাস্তা যাওয়ার পর পেছন থেকে চিৎকার। গাড়ি থামিয়ে পেছনে দাঁড়ালাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখি মেয়েটার লাশটি গাড়ি থেকে রাস্তায় পড়ে গেছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? আপনারা জানেন পিকআপ ভ্যানের এই ভ্যানের চারপাশে ডালা লাগানো থাকে, তাই কোনোভাবেই লাশটি গাড়ি থেকে গড়িয়ে পড়া সম্ভব নয়। কিন্তু পেছনে থাকা পুলিশ আর মেয়েটির ভাই বলল গাড়িতে একটা ঝাঁকুনি দিল এবং লাশটি গাড়ি থেকে ছিটকে পড়ে গেল। অনেক ভয় পাওয়ার পরও আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম আর ওদের ভয় কাটানোর চেষ্টা করলাম। তারপর গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে সবাই মিলে লাশটি আবার গাড়িতে তুললাম। আল্লাহর নাম নিতে নিতে যেতে লাগলাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আরেকটু সামনে যেতেই দেখি গাড়ির ড্রাইভার কাঁপছে। আমি বললাম, কি হয়েছে, কাঁপছেন কেন? সে বলল, স্যার আপনার গাড়ির স্পিড মিটারের দিকে তাকান। আমি তাকিয়ে দেখি গাড়ির স্পিড 80 কিলোমিটার, কিন্তু গাড়ি একচুও নড়ছে না। এটা দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি ড্রাইভারকে অভয় দিয়ে বললাম গাড়ি থামিয়ে দিতে। গাড়ি থামাতেই চিৎকার। পেছনে গিয়ে দেখি লাশটি দাঁড়িয়ে আছে। আমার ভাইটির জ্ঞান হারিয়েছে। ড্রাইভারের কাছে পানি নিয়ে তার মুখে পানি দিলাম। তারপর ওর জ্ঞান ফিরে আসতে তাকে অভয় দিয়ে বললাম, লাশের রগে টান দিলে লাশ দাঁড়িয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এমন করতে করতে অনেক দূর থেকে ফজরের আজান আমাদের কানে এসে পৌঁছলো। শরীর যেন প্রাণ ফিরে পেল। তারপর আমাদের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এই ঘটনার কথা মনে হলে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটি যদি ভালো লাগে তবে লিসেনারদের শোনাবেন। আমি 2010 সাল থেকে ভূত এফএমের নিয়মিত শ্রোতা। অনেক ব্যস্ততার মাঝেও অনেক কষ্টে ঘটনাটি লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না, তাই পড়ে শোনালে অনেক খুশি হবে। যাই হোক, আমরা চলে যাব এখন আফনান ভাইয়ার কাছে। আফনান ভাইয়ার কাছে না, আমরা চলে যাব এখন হাফেজ মঈনুদ্দিন ভাইয়ার কাছে এবং তার কাছ থেকেও আমরা আরও একটা ঘটনা শুনব। হাফেজ মঈনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, কোথায় গিয়েছিলেন একটু আমাদেরকে জানান এবং কি ঘটনা নিয়ে এসেছেন সেখান থেকে আমাদের জন্য। জি ভাইয়া, আমি তো বেশ কতদিন ঢাকার বাহিরে সফর করতেছি। তবে আজকে যেই ঘটনাটা আমি শেয়ার করব সেটা ঢাকারই এবং একটি মাদ্রাসার। এটা আমাদের ঢাকার লালবাগেরই। সেটা এখানে একটি মাদ্রাসায় বয়স্কদের রাত্রিবেলায় আরবি শেখানো হয়। তো রাত 10টার দিকে সেই বয়স্কদের নিয়ে আরবি শিখাতে বসায়। তো সেইখানে
একজন বয়স্ক বৃদ্ধ লোক আরবি শিখতে আসে। তো উনিও খুব হাজি সাহেব খুব ভালো, উনি আরবি শিখে এবং বিশেষ করে ওনার সাথে যে ওস্তাদজি আরবি শিখায় তার সাথে এমন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, খুব কাছের মতো, এবং তার ফ্যামিলির সাথে মিশে গেছে। তো বিশেষ ওনাকে একটু প্রাইভেট আলাদা নিজে ইসলাম শিক্ষার ভিতরে জ্ঞান অর্জনের জন্য তাকে নিজের বাড়িতে কিছু আলাদা সময় দেওয়া হতো। জি, তো এইখানে বিশেষভাবে যখন উনি ওনার বাড়িতে আরবি শিখতে যান, দিন ইসলাম শিখতে যান, উনার ওস্তাদজির কিছু কিছু যে সমস্যা বাড়িতে ছিল, উনি যাওয়ার পর থেকে কিছু অনেকগুলা সমস্যার সমাধান আপনার থেকে হতে লাগলো। তো প্রথম সমস্যাটা ওস্তাদজির ছিল উনার একটি বড় মেয়ে খাদিজা, বিশেষ উনি মাদ্রাসার একজন শিক্ষিকা ছিলেন, আলেমা। উনার বিবাহ হইতো না। ওই হাজি সাহেব যাওয়ার পরে ওই মেয়েটার বিবাহ খুব দ্রুত হয়ে যায়। এরপরে ওনার স্ত্রী অসুস্থ থাকতো, শারীরিক সমস্যাগুলো থাকতো। হাজি সাহেব আসাতে তার স্ত্রীর অনেকগুলো রোগ ব্যাধি দূর হয়ে যায়। এরপরে উনার মেজো একটা ছিল জান্নাত, উনি যখন রাত্রে ঘুমাতো উনার বালিশের ভিতরে অনেকগুলো টাকা পাওয়া যেত। তো প্রায় বেশ আলেম অনেক ভাষা জানে। এরপরে উনি বলতেছে আপনি যদি ঢাকা ফিরে যান সেখানে আপনার মেয়েটাকে ফিরিয়ে দেব। তো ওস্তাদজি দিনের বেলাতে কাউকে ওনার পরিবারকে বলেন তোমরা আইসো, আমি এখন ঢাকায় চলে যাই। উনি ঢাকায় আসেন, আসার পর ওনার মাদ্রাসাতে খুলে যখন আসেন তখন রাত্রিবেলা তার মেয়েকে ছাদ উপরে দিয়ে যাওয়া হয়। তো কিন্তু তার ওস্তাদজির কাছে একটা অনুরোধ শেষটা থাকে যে এই মেয়েটাকে বিবাহ দেওয়া যাবে না। আচ্ছা, যে আপনি মেয়েটাকে বিবাহ দিতে পারবেন না কোথাও, এবং আমাকে এর কাছ থেকে আলাদাও করতে পারবেন না, আমি ওর সাথে সব সময় থাকবো, একে ছাড়বো না কোনোদিন। তো ওস্তাদজি আমাকে ডাকাইছিল, যে ওস্তাদজি ডাকাইছে, আমি ওনার কাছে কিতাবও পড়ছি, উনি আমারও শিক্ষক। সেই ওস্তাদজি আমাকে নিয়ে বসাইলে বলল যে দেখ বাবা, এরকম এরকম সমস্যায় পড়ে গেছি, তুমি একটু কথা বলো এবং দেখো কি করা যায়। তা আমরা তার সাথে কথা বলি। তো উনি একটি কথাই আর কি আমাদের কাছে অনুরোধ রাখে যে আমি জান্নাতকে কোনোদিন হারবো না, আমি জান্নাতকে কোনোদিন ছাড়বো না, আমি জান্নাতের সাথেই থাকবো এবং ওকে বিবাহ দেওয়া যাবে না, আমি ওর কোনো ক্ষতি করব না, ও যেভাবে আছে সেভাবে ঠিক থাকবে, কিন্তু ওকে কোনোদিন বিবাহ দেওয়া যাবে না। তা আমি পরবর্তীতে বলছি ঠিক আছে, এখন আপনি চলতে থাকেন, যেহেতু আপনি একটি বয়স্ক জিন, খুব বৃদ্ধ, আর ওটা এখন অল্প বয়সের একটা মেয়ে। বলছে কোনো সমস্যা নেই, আমি ওর কোনো ক্ষতি করতে যাব না। ঘটনাটাই। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে আজকে প্রথমেই, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আফনান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, লিসেনাররা তারাও সবাই খুব ভালো আছে। ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, সেই ঘটনাটি শেয়ার করার আগে একটা কথা আমি বলে নিই। ঘটনাটি আমি যখন পাই ভাই আমার এক স্টুডেন্টের কাছ থেকে, জি। আমি মানে অনেক চিন্তা করেছি যে ঘটনাটাকে আমি বলবো কি বলবো না, কারণ মানে এই ঘটনাটি একদম মানে হরর কোনো সিনেমার কাহিনীর মতো মিলে যেতে পারে বা কোনো হরর নাটকের সাথেও মিলে যেতে পারে হয়তো, বা আমি জানি না। কিন্তু ঘটনাটি শোনার পরে আমার মনে হয়েছে যে এটা একটু আসলে বলা উচিত। এই ধরনের ঘটনা আমি আসলে সচরাচর পাই না আর কি। এই ঘটনাটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন সরাসরি আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় রাসেল ভাই 1974 সাল। স্থানটা মানে শুরুর স্থানটা ছিল জগৎ স্টেশন, যেটা কুষ্টিয়া জেলার জগৎ স্টেশন। আর ওই সময়টাতে জগৎ স্টেশন অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল, স্পেশালি ওই কলকাতা থেকে ওই দর্শনা হয়ে যে ট্রেনগুলো আসতো আর কি, ওখানে প্রচুর মানে মাল খালাস করা হতো, অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল ওই সময়টাতে। এখন অবশ্য তার কিছুই নেই। তো ওই সময়ে একদিন মানে মানে মোটামুটি সকাল 11টার মানে বেলা 11টার দিকে একটা ঘটনা আর কি। তো ট্রেন আসছিল, তো হঠাৎ মানে লোকজন দেখছিল যে একজন মহিলা শাড়ি পরা, ঘোমটা দিয়ে মাথা ঢাকা, সে রেল লাইন পার হচ্ছে। তো সবাই দূর থেকে বলছিল যে ট্রেন আসছে, থামেন থামেন বা পার হয়েন না, এরকম বলছিল সবাই। কিন্তু উনি কোনো কথা না শুনে ট্রেনের হঠাৎ করে লাইনের উপরে উঠেছেন এবং ওখানেই উনি রাসেল ভাই মানে ট্রেনে কাটা পড়েন, 2 টুকরা হয়ে যায় ওনার দেহ। এবং আরেকটা বিষয় রাসেল ভাই, ওনার কোলে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল। আচ্ছা। তো সবাই চিন্তা করছে যে উনি কি আসলে সুইসাইড করেছে নাকি আচমকা মানে পার হওয়ার সময় এরকম দুর্ঘটনা ঘটে গেছে, এটা শিওর না, মানে কেউ বুঝতে পারেন নাই। তার স্বাভাবিক হাঁটা দেখে মনে হয়েছে হয়তো উনি খেয়াল করেন নাই, মাথায় ঘোমটা ছিল, পাশে থেকে উনি দেখতে পারেন নাই, হয়তো বা এমনটা হতে পারে। কেউ বলেছে হয়তো বা সুইসাইড করেছে, এরকম মনে হতে পারে। কিন্তু কোলে বাচ্চা নিয়ে সুইসাইড করবে কেন, এটাও আবার অনেকে বলেছে। যাই হোক, রাসেল ভাই মানে অদ্ভুত ব্যাপার হলো, উনি যখন রেলের 2 ভাগ মানে কেটে 2 টুকরো হয়ে গেছেন,
মানে সবাই পরবর্তীতে এই ডেড বডির কাছে গিয়ে দেখে যে উনি কোলে যেভাবে বাচ্চাটা জড়িয়ে ধরেছিলেন ঠিক ওইভাবে জড়িয়ে ধরে আছেন ওনার দেহের উপরের অংশ, এবং বাচ্চাটি সম্পূর্ণরূপে অক্ষত ছিল। তো এই বাচ্চাটি ওই সময়ে ওই স্টেশনের খালাসি হিসাবে কাজ করা ফিরোজ মিয়া নামে একজন লোক, উনি এই বাচ্চাটি ওইখান থেকে গ্রহণ করেন। এখানে বলে রাখা ভালো, ফিরোজ মিয়া ছিল নিঃসন্তান। তো উনি প্রথমে চিন্তা করেছিলেন যে যারা মানে যদি এই লাশের কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাকে বাচ্চাটা বুঝিয়ে দিবেন আর কি। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন যখন কেউ আসলো না, লাশটি তখন বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়, এবং পরবর্তীতেও কেউ ওই লাশের খোঁজ খবর নিতে আসে নাই, বা কেউ মারা গিয়েছেন কিনা বা মহিলার খোঁজ খবর নিতে কেউ আসেন নাই আর কি। তো ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা হয়তো ভালো ছিল না, তো যার কারণে ওইভাবে হয়তোবা খোঁজ তারা হয়তোবা পাননি, কখনো এমনও হতে পারে। তো এখন যেহেতু ফিরোজ মিয়ার পরিবার নিঃসন্তান, মানে উনি হাজব্যান্ড ওয়াইফ দুজন, মানে ওনার ওয়াইফ এবং উনি টোটালি একটা সন্তানের জন্য ওদের খুব হাহাকার। যেহেতু সন্তানটা উনি ওনার স্ত্রীর কোলে দেন, তো ওনার স্ত্রীও ওই সন্তানকে খুব মানে ভালো করে আদর যত্ন শুরু করেন, এবং ঘটনার শুরুটা রাসেল ভাই এই সময় থেকেই আর কি। তো ওনাদের পরবর্তীতে রাসেল ভাই ঘটনাটা যেখানে আমি যেভাবে মানে পেয়েছিলাম আর কি, উনি পরবর্তীতে দিনাজপুরের পার্বতীপুরে চলে গিয়েছিলেন আর কি। তো আমার এক স্টুডেন্ট দিনাজপুরের, সেই আর কি ঘটনাটা আমার কাছে শেয়ার করেছিল। এখন আমি মূল জায়গাতে চলে যাচ্ছি। তো উনি থাকতেন পাশেই রেলের একটা জায়গায়, উনি থাকতেন একটা ঘর তৈরি করে উনি থাকতেন। তো উনি এবং ওনার স্ত্রীর ভাষ্য অনুযায়ী মানে গভীর রাত্রে মনে হতো একটা ছায়া মূর্তি ঘরের ভিতর দিয়ে ঘুরছে। যদি ওনারা আলো জ্বালাতেন তখন কাউকে দেখতেন না, তো মনে করতেন হয়তোবা মনের ভুল, এমনি হতেই পারে এরকমটা। এরকম 1 দিন 2 দিন রাসেল ভাই। এরপরে ওই ফিরোজ মিয়ার যেদিন রাত্রে নাইট ডিউটি থাকতো, যেদিন রাতের বেলা ট্রেন আসার সময় হতো, মাল খালার সংক্রান্ত ওই বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব থাকতো, ওই দিন তো ওনার স্ত্রী একা ঘুমাতেন, বাচ্চা থাকতো পাশে। তো ওই সমস্ত দিনগুলোতে রাসেল ভাই বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটতো আর কি। তো ওনার স্ত্রী একদিন মানে ফিল করছিলেন যে রাত্রবেলা ঘুমের ঘরেই যে উনি ওই বাচ্চার দিকে কাত হয়ে শুতেন এবং বাচ্চার গায়ের উপর হাত দিয়ে ঘুমাতেন, এটা ছিল ওনার অভ্যাস। তো এক রাত্রবেলা উনি ফিল করছেন ওনার হাতের নিচে শূন্য, মানে কিছু নাই। তো উনি চমকে ওঠেন, কি ব্যাপার, কোথায় গেল বাচ্চা, কোথায় গেল? অন্ধকারের ভিতরে হাত দিয়ে দেখেন যে কোথাও মানে বিছানায় কোথাও নাই। তো চিন্তা করছেন আলো জ্বালাবেন, মানে ওই সময় ঘরে ইলেকট্রিসিটি ছিল না আর কি, হয়তোবা উনি হারিকেন জ্বালাবেন। তো উনি ঘরে যে চাঁদের আলো আসছিল তাতে উনি যতটুকু দেখছিলেন তখন মনে হয় একটা ছায়ামূর্তি এই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরছে। তখন উনি যখনই চিৎকার দেওয়ার সাথে সাথে তখন মনে হলো যে ওই ছায়ামূর্তি দৌড়ে এসে বিছানায় ওই বাচ্চাটিকে রেখে অদৃশ্য হয়ে গেল। তো তারপর উনি আলো জ্বালান, কাউকে দেখেন না। ওনার হাজব্যান্ড যখন সকালবেলা আসে তখন তাকে ঘটনাটা বর্ণনা করা হয়। তখন ওরা বললেন যে হয়তোবা ওনারা ভালো কোনো হুজুরের কাছে যান যে আসলে ঘটনাটা কি সেটা জানার জন্য। তো হুজুর একটা দায়সারা একটা কথা বলে দেন যে এই বাচ্চার উপরে জিনের প্রভাব আছে, এই সেই এগুলো বলে একটা তাবিজ কবজ দিয়ে দেন আর কি, মানে দায়সারা একটা কথা। তো কিন্তু এই তাবিজ বা এইগুলোতে কিছুই কাজ হচ্ছিল না। ঘটনা কিন্তু রাসেল ভাই রেগুলার ঘটছিল এই ধরনের বিষয়গুলো। এখন তো ফিরোজ মিয়া চিন্তা করলেন যেহেতু এই হতে পারে এই বাসায় সমস্যা, এরকম চিন্তা করে উনি যেই কাজটা করেন এটা হলো উনি ওই জগৎ স্টেশন থেকে উনি দিনাজপুরের পার্বতী স্টেশনে ট্রান্সফার হয়ে চলে যান, এবং ওইখানেই ওই বাচ্চাটা বড় হয় আর কি। তো ওইখানে যাওয়ার পরে এইভাবে মানে বেশ এই রাতের বেলা এই ছায়ামূর্তির এই বিষয়গুলোটা ওনারা বেশ একটু স্বাভাবিকভাবেই পরবর্তীতে নিয়ে নেন। এটা যখন কিছুতেই কাজ হচ্ছিল না, অনেক মানে হুজুরের শরণাপন্ন হয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, এতটুকু কাজ হয়, একটু কমে আসে ঝামেলাটা, কিন্তু এটা বন্ধ হচ্ছিল না। ওনারাও বিষয়টা একটু অভ্যস্ত হয়ে যান, যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না বা তাদেরকে কোনো ভয় দেখাচ্ছে না, এজন্য বিষয়টা ওনারা অভ্যস্ত হয়ে যান, এবং বিষয়টা ওনারা পার্বতীপুরে এসে বিষয়টা গোপন রাখেন, যেমন জগতে অনেকে জেনে ফেলেছিল। তো পার্বতীপুর এসে বিষয়টা গোপন রাখেন যাতে কেউ না জানে, আশেপাশের প্রতিবেশীরা না জানে। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হলো ওই বাচ্চার আচরণে কিছু অদ্ভুত ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে এমনি নর্মালি আমরা বাচ্চারা দেখি বেশ চঞ্চল হয়, চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু ওই বাচ্চাটি ছিল বেশ মানে খুব শান্ত প্রকৃতির। আর প্রথমে মানে ফিরোজ মিয়া এবং তার ওয়াইফ মনে করছে বাচ্চাটি হয়তোবা বোবা, সে হয়তোবা কথা বলতে পারে। তো বেশ বয়স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সে বাবা বা মা এরকম বলা শুরু করে, তখন বুঝে যে না হ্যাঁ সে কথা বলতে পারে, কিন্তু সে খুবই কম কথা বলতো, প্রয়োজন ছাড়া মানে সেরকম কোনো শব্দও করতো না। বাচ্চারা এমনি অনেক সময় শব্দ করে, সে প্রয়োজন ছাড়া ওরকম হয়তোবা শব্দও করতো না। তো যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে তখন তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে ভর্তি হওয়ার তখন ওই দেখা যেত যে এমনি বাচ্চারা আমরা দেখি স্কুলগুলোতে বাচ্চারা মানে একটু দুষ্টানি করে, একে অন্যের সাথে মারামারি করে। তো এইখানে যেটা হতো সেটা হলো ওই বাচ্চার সঙ্গে যদি কেউ মানে মারামারি করতো, দেখা যায় ওই বাচ্চাটা বাসায় গিয়ে খুব অসুস্থ হয়ে পড়তো। আচ্ছা, এইটা একটা অদ্ভুত ব্যাপার।
তো এটা প্রথম দিকে কেউ ওইভাবে বেশ স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো মানে যখন বাচ্চার গার্জিয়ানরা এই বিষয়গুলো একটু 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 মানে অনুধাবন করতো এবং কানা ঘোষা করতো, আস্তে আস্তে এই বিষয়গুলো তখন চাউর হয়ে যায়। তখন একটা কথা হয়ে যায় ওই বাচ্চাটা মানে আমরা যেটা বলি যে মানে অলক্ষী, অপায়া, এই ধরনের কথাগুলো যেগুলো বলে থাকি, বা ডাইনি, এই টাইপের কথা, যে ওর সাথে মিশতে দেয়া যাবে না বাচ্চাদেরকে। তখন হয়তো কি বাচ্চাদের মানে গার্জিয়ানরা ওর সাথে কাউকে মিশতে দিত না। তো এইভাবে সে মানে মেয়েটি আবার খুব নিঃসঙ্গ বোধ করতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কখনো কথা বলতো না কারোর সাথে। এইভাবে সে বড় হতে থাকে। তো এর মধ্যে রাসেল ভাই যেই বিষয়গুলো দেখা যাচ্ছে যে দিন যেতে থাকে, সেও বড় হতে থাকে এবং একটা সময় তার বিবাহের সময়ও চলে আসে। বিবাহের সময় আসলে এইখানে রাসেল ভাই সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটি ঘটে আর কি, সেটা হচ্ছে যে যখন মেয়েকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল বিয়ের দিন, তখনও মানে ছেলে পক্ষ থেকে বাসা থেকে লোক আসে নাই। তখন যেই ফিরোজ মিয়া, সে ওই মেয়ের কাছে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখে যে ওই মেয়ে কোনো একটা মহিলার সাথে কথা বলছে। তো এই কথা বলছে এবং ওই মহিলাটা দেখার পরে ফিরোজ চিন্তা করছেন এই মহিলাটাকে আমি কোথায় যেন দেখেছি। উনি খুব অবাক হয়ে যান যে আমি কোথায় দেখেছি তাকে। চিন্তা করতে থাকেন যে বহুদিন আগে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছেন না। তখন যখন ফিরোজ মিয়া ওই মহিলাটাকে দেখেন, তখন ফিরোজ মিয়ার চোখের সামনে ওই মহিলাটি অদৃশ্য হয়ে যান। ফিরোজ মিয়া ভয় পেয়ে তার মেয়েকে জিজ্ঞেস করেন যে এই তোমার পাশে তুমি দিব্যি হেসে কথা বলছিলে একে? বলে ইনি আমার আম্মা। তখন ফিরোজ মিয়া চিনতে পারে ওই যে রাসেল ভাই ওই যে রেলে যে কেটে গিয়েছিল যে মহিলাটা, আসলে ওটা উনি, ওই ফিরোজ মি সেই মহিলাটাকে ওখানে দেখেছেন ওই বাচ্চার পাশে, মানে ওই মেয়েটার পাশে আর কি। তখন উনি চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব, ওই মহিলাটা তো মারা গেছে, তাহলে কি এতদিন যে ছায়ামূর্তি যে বিষয়গুলো আমরা দেখেছি, আমরা যেটা তো অভ্যস্ত, তাহলে কি এই মহিলাই কি সেটা ছিলেন? আর আরেকটা রাসেল ভাই, যখন মেয়েটির বিয়ে হয়ে যায়, অদ্ভুত ব্যাপার হলো বিয়ের পরে সে যখন হাজব্যান্ডের মানে ওই পরিবারে যখন গিয়েছে, এরপর থেকে কিন্তু আর কখনো কেউ ওই ছায়ামূর্তিকে দেখে নেয়। এইটা রাসেল ভাই একটা অদ্ভুত ব্যাপার, যে হয়তোবা ওই ফ্যামিলিতে যদি ওরকম কোনো ভৌতিক ঘটনা ঘটতো, তাহলে তার শ্বশুর বাড়ির লোকজন হয়তোবা মেয়েকে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিত, বা সেখানে কোনো অশান্তি হওয়ার ভয় থাকতো। ওই পরিবারে কিন্তু কখনো এই ধরনের ঘটনাটা দেখা যায়নি। তো এই বিষয়টা রাসেল ভাই, যদিও আমি স্টোরিটা ছোট, তো এই স্টোরিটা যখন আমার কাছে প্রথম আসে, তখন আমি কিছু কিছু মানে মুভির কিছু কিছু কাহিনীর সাথে আমি একটু মিল পেয়েছিলাম। আমি মানে চেষ্টা করেছিলাম এটা সত্যতা যাচাই করার জন্য। তো এখানে একটা রাসেল ভাই একটা বলে রাখা ভালো, সেটা হলো যে এটা আমাদের মনে হতেই পারে হয়তোবা ওই মায়ের আত্মা হয়তোবা সেখানে এসে এতদিন ছিল, এটা মনে হতেই পারে, কিন্তু আসলে এটা আমি বলে রাখি যে অনেক সময় দেখা যায় রাসেল ভাই আমাদের কিন্তু মানে আমাদের সাথেও কিন্তু অনেক জিন থাকে, যেটা আমরা হয়তোবা টের পাই না। তো অনেক সময় অনেক লোকের সাথে ভালো জিন থাকে, কিন্তু ওই লোকটা যখন মারা যায়, তখন ওই জিনটা চেষ্টা করে যে পরবর্তীতে তার হয়তোবা কোনো উপকার করার জন্য। তখন দেখা যাচ্ছে যে তার রূপ ধরে বা তার শুরুতে বা বিভিন্ন সময়, এটা হয়তো মাইনুদ্দিন ভাই ভালো বলতে পারবেন আমার কথা ঠিক আছে কিনা, যে অনেক সময় দেখা যায় যে এরকম উপকারগুলো তারা করে থাকে। হয়তোবা এরকমটা হতে পারে যে ওই মায়ের শুরুতে বা ওই মানে যে ছায়ামূর্তিটা, ওটা একটা জিন ছিল যেটা মেয়ের বিবাহের আগ পর্যন্ত চেষ্টা করেছে তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করার। এবং বিবাহের পর যেটা হলো যে আরো কয়েকজন মিলে আম্মুর সাথে মাছ, সো সবাই উঠে গিয়ে পুকুরে দাবু এবং অন্যান্য জিনিসগুলো ধুতে গেছে। অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট আমার মা কিন্তু উঠোনের মধ্যে ছিল, অ্যান্ড শি ইজ ফিল লাইক যে কেউ একজন তাকে গলাটা ধরে এমনভাবে একটা প্রেশার ক্রিয়েট করছে তার উপরে, সে ছিটকে যে আম গাছের মধ্যে পড়েছে। এবং এখানে বলে রাখি আম গাছের দূরত্ব হচ্ছে 7 থেকে 8 হাতের মতো। সো আই ওয়াজ শকড হোয়েন আই নিউ যে আম্মু ছিটকে গেছে হচ্ছে যেই জায়গায় বসেছিল তার থেকে বেশ অনেকটা দূরে। আমার মার ব্যাক পেইনটা প্রচুর পরিমাণ বেড়েছে। আরেকটা ঘটনা, সেটা হচ্ছে দেশের বাড়িতে আমার নানির সাথে বেশ কয়েকটা ঘটনা আছে, তার মধ্যে থেকে একটা সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার বড় আম্মা যখন মানে আমার মার দাদিন, আমার নানির শাশুড়ি, সো ওই সময়টাতে যেটা হতো, ওনার সাথে একটা পেতনি থাকতো যতটুকু আমরা জানতে পেরেছি, এবং বেশ কয়েকবার এমনও দেখা গেছে যে উনি আসলে ময়লার ডাস্টবিন থেকে ময়লা তুলে তুলে খাচ্ছে। সো বেশ বাসা থেকে অনেকে চেষ্টা করেছিল আসলে উনার সাথে কাউকে রাখার জন্য। সবচেয়ে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে উনি যখন মারা যায়, মানে আমাদের নানা বাড়ির এমন একটা সিন হয়েছিল, মানে সব ভেঙে ফেলবে, উড়া নিয়ে যাবে, অ্যান্ড ইটস কল লাইক সামথিং সুনামি বা ঘূর্ণিঝড় হবে এমন একটা অবস্থা। প্রচুর পরিমাণে শব্দ এবং কাকের আওয়াজ সন্ধ্যাবেলা সামহাও কারো ভিতরে এটা অ্যাটাচ করার জন্য চেষ্টা করছিল, অ্যান্ড বাই সামহাও আমার নানা জিনিসটাকে কোনোভাবে আসলে জিনিসটাকে ডিট্যাচ করে দেয়। এরকমটা হয় কিন্তু সাধারণত আসলে কোনো একটা জিনিস যদি কারো উপরে আসর করে কিংবা অ্যাটাচ হয়ে যায় তার সাথে, অ্যান্ড দেন সে যখন মারা যায় কিংবা পৃথিবী থেকে চলে যায়, তারপরে কিন্তু কারো উপর জিনিসটা ভর করতে চায়। সো ইট উড বি ভেড পয়েন্ট। সো আই এম টকিং অ্যাবাউট থিংস। আর একটা ঘটনা আমি একটু বলি, ছোট করে বলবো, যেটা রোজায় ঘটা। আমি আসলে সবসময় চাই যে ফ্রেন্ডদেরকে একটু টাইম দিতে। সো মঙ্গলবারে আমার অফিস থাকে না, সো আমি চাই যে ফ্যামিলিকে একটু সময় দেওয়া, আর ফ্রেন্ড সার্কেলের সময় দিব হচ্ছে তারাবির নামাজের যে সময়টা থাকে। সো বেসিক্যালি যেটা হয় যে টুকটাক ঘরে কাজ করা হয়। রাতের বেলা যেটা হয়েছে, সবার সাথে কথা হয়েছিল এবং সবাই বলেছিল যে আমার ছাদে বসে আড্ডা দিবে। সো ওয়েল ফাইন। যেটা হলো পরে মাগরিবের পর আসলে এশার নামাজের যখন সময় হয়ে যায়, তখন আমি এশার নামাজটা ঘরে পড়েই তারাবির নামাজটা ঘরে পড়ে আসলে ছাদে উঠব। বাই দ্য টাইম ওরাও চলে আসবে। সো আমার 6 তলা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, অ্যান্ড এটা দীর্ঘদিন যাবৎ বাড়িওয়ালা কেন এখানে ফ্ল্যাট দিচ্ছে না
বাই সামহাউ তারা আসলে ফিল করে। আমাদের বিল্ডিং নিয়ে আসলে প্রচুর পরিমাণ ঘটনা আছে। প্রথমে যখন ফাউন্ডেশন তৈরি করা হয় তখন নাকি প্রথম দিন একজনের কবজি পড়ে যায়। সো এমন একটা ঘটনা আমরা শুনেছি। অ্যান্ড আমাদের কেয়ারটেকার মাঝে মধ্যে দেখা যায় ওপর থেকে পানি পড়ছে। এটা হতে পারে সোমনি, এটা হতে পারে ইলাস্ট্রেশনে অনেকে ভোগে। আসলে আমাদের কাছে কোনো স্ট্রং কোনো মোটিভ নাই, যার কারণে আসলে আমরা ওইভাবে জোর দিয়ে বলতে পারছি না। সো যেটা হলো, আমি ছাদে উঠছি, আমার ফ্রেন্ড ছিল তমন। সো তমন আমাকে এইভাবে ডাক দিল যে রাকিব। সো আমি পেছনে তাকালাম। পেছনে তাকানোর পর আমার কাছে মনে হলো সামনে দিয়ে একটা সুতা চলে গেল। পুরো সিচুয়েশন, আমি ওই সময় পেছনে তাকানোর পর আমি কিছুই দেখতে পাই না। আমার কাছে মনে হলো যে সামথিং, আমি ছাদে গেলাম, শব্দ পাচ্ছি। ছাদে আমাদের তো 4 ইউনিটসের অ্যাপার্টমেন্টস। সো আমি যেটা করলাম যে তাকালাম, কিন্তু কেউ নাই। আমার মাথাটা এমনভাবে চক্কর দিল, সো আই জাস্ট গো ব্যাক টু মাই হোম। সো স্টোরি আমি জানি না আসলে কতটুকু শেয়ার করার মতো বিষয় হয়েছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি একজন লিসেনার, যেহেতু আপনি সবসময় বলেন যে কোনো ঘটনা থাকলে শেয়ার করার জন্য, সো আই শেয়ার মাই স্টোরি। আরেকটা জিনিস বলি, আমরা না জেনে কোনো মন্তব্য যাতে না করি। বিষয়টা হচ্ছে, এমন একটা ঘটনা ঘটেছিল, জৈনপুরী হুজুর। তো জৈনপুরী হুজুর একটা জায়গায় মাহফিলে এসছেন। সেখানে সবাইকে অনুরোধ করা হয় যাদের যাদের আসলে পানি পড়া দরকার তারা যাতে এটা কালেক্ট করে নিয়ে যায় হুজুরের কাছ থেকে। হুজুর আজকে পানি পড়া দিবেন সবাইকে। তো গ্রাম থেকে বেশ কয়েকজন মানুষ যায় সেখানে। তাদের মধ্যে থেকে একটা মহিলা পানি কালেক্ট করছে হুজুরের কাছ থেকে, কিন্তু মানে পানি নেয়ার পর সে বাজে মন্তব্য করছে রীতিমতো। এগুলা ভুয়া, এগুলো কোনো কাজ করে না, এগুলো জাস্ট ভণ্ডামি, এরকম টাইপের কোনো একটা কিছু সে বলছে। সো বলার পর যেটা হয়, সে পানিটা গাছ থেকে ফেলে দিল এবং ফেললো একটা পুকুরে। অ্যান্ড বাই দিস টাইম দেখা গেল পুকুরে যত মাছ ছিল সবগুলো মরে ভেসে উঠছে। আই হোপ এই স্টোরিটা আমার ফ্যামিলি মেম্বারদের ভালো লাগবে। অ্যান্ড যদি শেয়ার করার মতো হয় প্লিজ শেয়ার করবেন, এবং তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। আমি এসেছি জামালপুর থেকে। আমি মোহাম্মদ মিরাজ। আমি আপনাদের আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাব, আমি তো সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটা ঘটে আমার উস্তাদের সাথে। আমি একজন ড্রাইভার, তো আমি যার কাছে আর কি গাড়ি চালানো শিখি। জি বলেন। তো তার সাথে ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটে 2016 সালের দিকে। তো আমার উস্তাদ ফার্স্ট টাইমে একটা প্রাইভেট জব করতো। তো তার কাছে একটা আর কি অ্যাম্বুলেন্স চালানোর জন্য একটা অফার আসে। তো সে আর কি ওই আর কি অ্যাম্বুলেন্স জবটার অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর সে অ্যাম্বুলেন্স চালানো শুরু করে দেয়। ফার্স্ট কিছুদিন তার সবকিছুই নর্মাল ছিল, তার সাথে সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু তারপর আরেকটা জিনিস আসেল ভাই, এই অ্যাম্বুলেন্স যারা চালায় তারা অনেক সময় অনেক ক্লাস তারা আর কি করে থাকে। তো এটা একটা তার সাথে এই ঘটনাটা ঘটে। যখন তিনি আর কি তার কাছে রাত 1:30টার দিকে একটা ফোন আসে যে একটা লাশ, অ্যাক্সিডেন্টাল লাশ, তিনি আর কি তাকে জামালপুরের সরিষাবাড়ি জ্বালাই দিয়ে আসতে হবে। তো তিনি আর কি কলটা রিসিভ করে সেইখানে যান। আসার পর তার গাড়িতে কেউ ছিল না, তিনি ছিল একা। রাত্রি তখন 2টা-2:30 বাজে। তো তিনি রাস্তার মাঝপথে এসে যেটা লক্ষ্য করলো সেটার জন্য তিনি একটু প্রস্তুত ছিল না। তিনি দেখতে পান যে রাস্তার মাঝখানে অনেক বড় একটা লোক রাস্তার দুপাশে দুপা রেখে উপরের দিকে হয়ে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে সে সাথে সাথে গাড়িটা ব্রেক করে এবং প্রচন্ড আর কি ভয় পেয়ে যায় যে এত বড় লোক রাস্তার দুপাশে দুপা রেখে এভাবে দাঁড়িয়ে আছে। তো ওনার সাথে আপনার সিগারেট ছিল, সাথে সাথে তিনি একটা সিগারেট ধরান। তো সিগারেট ধরানোর সাথে সাথে আর কি ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায়। তো এইভাবে সেই দিন সে বাড়ি ফিরে। তার পরের দিনে আর কি আরেকটা আপনার লাশ দিনই আর কি টিপ হয়। তো রাসেল ভাই, ওই লাশটা আসলে স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি। ওই লাশটা আর কি বাথরুমে যে ব্যক্তিটি মারা গেছে ওই ব্যক্তিটা আর কি স্বাভাবিকভাবে মরেনি, সে বাথরুমে গিয়ে আর কি মারা গেছে। তো পরে ওনার লাশটি বাথরুম থেকে আনার পরে, তো ওনার গ্রামের বাড়ি ছিল আর কি বকশীগঞ্জ, তাকে জামালপুর সদর থেকে বকশীগঞ্জে নিয়ে যাওয়ার জন্য সেই ট্রিপটা আসে। তো উনি আর কি ওই ট্রিপটা যখন নিয়ে যায় রাত্রি 3টার দিকে, তো তখন তিনি প্রচন্ড ভয় পায়। তো তখন যিনি লাশটা রেখে আসতেছিল, তো ওনার গাড়ি আর কি নর্মাল স্টান ছিল, কিন্তু সে একসময় ফিল করলো যে তার গাড়ি আর এগুচ্ছে না। তো এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পরে আর কি সে আবার সেই সিগারেট ধরানোর পরে সে নর্মালভাবে বাড়ি আসে। বাড়ি আসার পর সেদিন রাত্রে তিনি স্বপ্নে তাকে বলা হয়, দেখানো হয় যে তুমি যদি এই পেশাটা না চাও তাহলে তোমার পরিবারের বিশাল একটা ক্ষতি হতে পারে। তো এটা দেখার পরে আর কি রাসেল ভাই সে একজন বুজুর্গ হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পর ঘটনাটা শেয়ার করার পর হুজুর তাকে একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে বলে যে আপনি যেহেতু এই স্বপ্নটা দেখছেন তাহলে আপনার জন্য ভালো হবে এই পেশাটা ছেড়ে অন্য পেশায় যাওয়া। তো রাসেল ভাই এই ঘটনার পরে তার আর কি 1 না 7 দিন সে আর কি জ্বরে ভুগছে। তারপর সে যখন জ্বর সুস্থ হয়েছে তারপর সে আর কি এই পেশাটা ছেড়ে এখন অন্য একটা পেশায়। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন আপনি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আরেকবার বলি, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা আমাদের অ্যাড্রেসটা একটু মনে রাখবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhuture.furti.fm, which is bhoture.fiurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই।
চলে যাব আমাদের অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি, ওয়ালাইকুম। আমি আল মৌনিক। আমি এসেছি উত্তরা থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। তো আমি যেই ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে মানিকগঞ্জের একটি ঘটনা, আমার সাথে নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি হচ্ছে রাসেল ভাই 2015 সালে তো ফেব্রুয়ারি মাসে তো আমাদের গ্রামে একটি মেলা হয়। তো 15 দিন ব্যাপী একটা মেলা হয়। তো মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এটা আসলে অনেক সবাই আর কি জানে যে এই মেলাটা হয়। তো আমরা একদিন যাত্রা হয়, মেলার মধ্যে আপনার যাত্রা প্লাস গান হয়। তো দিনের বেলায় গান হয়, রাত্রে যাত্রা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রামের লোক একদিন আপনার যাত্রা করার জন্য রাত্রে প্রস্তুতি নিয়েছে যে তারা যাত্রা করবে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই গিয়েছি, আমরা বন্ধু বান্ধব তো এলাকার অনেক লোকজন গেছে। তো সেই ক্ষেত্রে আমরা গেছি। তো যাত্রা শুরু হইতে রাত 12টার দিকে। তো আমরা যেই ফ্রেন্ড সার্কেল মিলে গিয়েছি, তো তারা বলতেছে 4 জন ছিল প্লাস আমরা ছিলাম। তো তারা বলতেছে যে আমরা চলে যাব, ভালো লাগতেছে না। তো আমি বললাম যে তাহলে যা। আমি চিন্তা করলাম যে তাহলে আমি এই লোক, আমাদের যে গ্রামের যে লোক আছে তাদের সাথে আমি যাব। তো ওরা চলে আসলো। তো আমি যাত্রা দেখতেছি একসময় আমার মাথার মধ্যে পেইন করতেছে, ব্যথা করতেছে। তো চিন্তা করতেছি যে কেউ কি যাবে, খোঁজাখুঁজি করতেছি যে কেউ যাবে কিনা। তো খোঁজাখুঁজির পরে দেখলাম যে যাচ্ছে না। তো চিন্তা করলাম যে একাই যেতে হবে, মাথার মধ্যে প্রচুর পেইন করতেছে, ব্যথা করতেছে। তো যেই বাবা সেই কাজ। তো আস্তে আস্তে বের হয়ে গেলাম। তো যাচ্ছি আমাদের মেলাটা হচ্ছে এমন জায়গায়, তো মেলার থেকে আপনার একটা বিল আছে, বিলটা পাড়ি দিয়ে তারপর আমাদের গ্রামে ঢুকতে হয়। তো বিলের মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি। তো রাসেল ভাই, আমার স্মোকিং করার অভ্যাস ছিল। তো সেই ক্ষেত্রে আমি সিগারেট একটা জ্বালিয়ে আস্তে আস্তে হাঁটতেছি। তো হাঁটতেছি বিলের মাঝখানে রাসেল ভাই আপনার একটা ইয়ার মতো পড়ে, কালবাটের মতো পড়ে, ছোট সাঁকো বা ব্রিজ, এরকম একটা ব্রিজ পড়ে। তো সেখানে গিয়ে দেখি যে আমার যে 4টা ফ্রেন্ড ছিল ওরা বসে আছে। যেমন আমার ফ্রেন্ড ছিল, নাম নয়ন ছিল, সে এখন পুলিশে চাকরি করে, সে বসে আছে, ওরা বসে আছে। আমি ওকে বলতেছি, কি রে তাড়াতাড়ি চলে আসলি? আমি বললাম যে তোরা তো অনেক আগেই চলে আসছিস, তো এখানে বসে আছিস কেন? তো ওরা বলতেছে যে আমাদের একটা ফ্রেন্ড ছিল তো আপনার পাশের গ্রামে, তো বিলটা পাড়ি দিয়ে যেতে হবে ওদের বাসায়। তো বলতেছে ওর বাবা অনেক অসুস্থ, তো আমাদের ফোন দিয়েছিল, সেজন্য বসে আছি যে যাবো এখন। তো আমাকে বললো তুই যাবি কিনা। আমি এখন চিন্তা করলাম যে ফ্রেন্ডের বাবা অসুস্থ, তো যেতেই হয়। তো সেই ক্ষেত্রে আমি ওদের সাথে রওনা দিলাম। ওরা বলতেছে যে ঠিক আছে তুই আগে আগে যা। সেই ক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম নয়ন, আর আমার একটা ভাতিজা ছিল আপনার, ওর নাম হচ্ছে হৃদয়। তো ওরা অনেক সাহসী। তো ওরা আমাকে বলতেছে তুই আগে যা, তো আমরা তোর পিছে আসি। তো আমি একটু অবাক হইলাম যে ওরা এত কিছু, অত সাহসী, ওরা আগে না যে আমাকে আগে যাক, তারপর আমি আগে হাঁটতেছি। তো রাসেল ভাই, আপনার ওই গ্রামটায় যেতে হলে আপনার একটা বিলের মাঝখানে একটা ভিটা পড়ে, ভিটার নাম হচ্ছে খুবই সুন্দরী ভিটা। ওটা আমাদের মানিকগঞ্জে সবাই এক নামে চিনে, আমাদের এলাকার ওই ভিটাটা অনেক খারাপ একটা জায়গা। তো আমরা যাচ্ছি তো কথাবার্তায় বলতেছি, সবাই কথাবার্তা বলতে যাচ্ছি। তো ওরা পিছনে আমি সামনে হাঁটতেছি। তো ওই ভিটাটার কাছে যখন রাসেল ভাই আমরা আসলাম, তো আমি যখন ভিটাটার ভিতরে ঢুকলাম, তো ঢুকার পরে তো আপনার পিছন দিকে, এখন ওরা কথা বলতেছিল, পিছন দিকে দেখি কোনো কথার শব্দ নাই। তা আমি চিন্তা করলাম যে কথা বলতেছে না, পিছনে তাকায় দেখি ওরা কেউ নাই। তা আমার সাথে আসলে এরকম ফান ওরা অনেক সময় করে থাকছে, যেমন আমার ফ্রেন্ড নয়ন আছে, ও মাঝে মাঝে আমার সাথে এরকম করত। তো আমি বারবার ডাকতেছি যে কিরে তোরা কই গেছিস, তো আমাকে কি ভয় দেখানোর চেষ্টা করতেছিস নাকি, আমি কি ভয় পাই নাকি যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, এরকম ধরনের কথাবার্তা বলতেছি। তো অনেকক্ষণ ডাকাডাকির পরে রাসেল ভাই কাউকে দেখতে পাচ্ছি না, সবাই তখন আমি রাসেল ভাই ভীষণ ভয় পেয়ে গেছি যে আসলে কি ওরা কি আজও আমার বন্ধু, না কি আমি কার সাথে আসলাম। তো যেই রাসেল ভাই আমি এই কথা চিন্তা করতে করতে সামনের দিকে তাকিয়েছি, রাসেল ভাই দেখি যে আমার সামনে 4টা লাশ, মাথা কাটা অবস্থায় 4টা লাশ আপনার ঝুলতেছে, মাথা নেই, প্লাস আপনার গলা, মাথার সাইড। নিজের চোখে দেখেছেন এটা? জি, আমার নিজের সামনে রাসেল ভাই। তো দেখতেছি আপনার অজস্র রক্ত ঝরতেছে, সাদা কাফন পরানো। যে এই লোকটা আবার কে আসতেছে, এমনি এক বিপদের মধ্যে পড়ছি, আবার কোনো লোকটা আসতেছে, আবার কি কোনো বিপদে পড়ি আল্লাহ। তো রাসেল ভাই আমি দোয়া, কালেমা, তারপরে আয়াতুল কুরসি যা পারতেছি রাসেল ভাই সবই পড়তেছি, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে রাসেল ভাই ওই লোকটা যখন আমার কাছাকাছি আসার পর আমি লোকটার চেহারা যখন দেখি, লোকটা পুরা ধবধবে সাদা একটা লোক, নুরানি চেহারা, প্লাস আপনার মাথার মধ্যে পাগড়ি পরা, দাঁড়িয়ে আছে জুব্বা পরা। সেই লোকটা আমার কাছে গম্ভীর গলায় বলতেছে এসে যে তুই এত রাত্রে এই জায়গায় কি করিস। তা আমি লোকটারে ভয়ে ভয়ে উত্তর দিলাম যে আমার একটা ফ্রেন্ডের বাবা অসুস্থ, তো আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে এই জায়গায় আসছি যে আমরা ওই গ্রামে যাব। তো সেই লোকটা আমাকে বলল যে তোর কোনো ফ্রেন্ডের বাবা অসুস্থ না, তোকে এখানে নিয়ে আসা হয়েছে তোকে ক্ষতি করার জন্য, কিন্তু তুই সামনে যা, ঠিক আছে, আর পিছনের দিকে তাকাবি না, তুই সামনে যাবি। তো রাসেল ভাই আমি আরও ভয় পাই, কারণ কিসের জন্য যে আমাকে আবার কোন জায়গায় নিয়ে যায়। তো আমাকে সেই লোকটা বলল যে তুই সামনে তুই বাড়ির দিকে যাবি, পিছনের দিকে তাকাবি না। তো রাসেল ভাই যেভাবে বলল আমি সেভাবেই বাড়ির দিকে হাঁটা ধরছি।
বাসায় আসার পর আপনার কোনো সমস্যা হচ্ছিল? জি রাসেল ভাই, বাসায় আসা পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই। তো বাসায় আসার পরে আমার দাদি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই কই গেছিলি। তা আমি দাদিকে বললাম রাসেল ভাই যে আমাকে এই কাহিনী সবকিছু খুলে বললাম। খুলে বলার পরে তো আমার দাদি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আপনার গ্রামের যে রীতি আছে, গরম পানি করে গোসল করালো। তারপর আপনার লোহা ছ্যাঁক দিয়ে পানি খাওয়ালো। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা চলে যাব একটা পরের ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন অতিথি আছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই, আমি এরশাদ উত্তরা থেকে। আজকের ঘটনা আমি যেটা বলবো লঞ্চ রিলেটেড। আপনি জানেন যে স্পেশালি ঢাকা লঞ্চের নামটা বলবো না, কিন্তু এই রুটে অনেক বড় লঞ্চ চলে। বাট এই ঘটনা যেটা বলছি এটা হচ্ছে 1982, 1981-82 এই সময়টাতে। কিন্তু এত বড় স্টিল বডি লঞ্চ ছিল না, তখন উইডেন বডি ছিল, আচ্ছা আর এত বড়ও ছিল না। আচ্ছা। তো আমাদের যে একটা রিলেটিভ, ওরা প্রথমে শুরু করে লাইক 1981-এ স্টিল বডি লঞ্চ করা এই রুটের প্রথম আনে। বাট ওগুলো এত বড় ছিল না, ছোটই ছিল। ওকে। এখন পটুয়া, বরিশাল, বয়লাইনে যে লঞ্চগুলো আপনি দেখবেন যে ফার্স্ট ক্লাস কেবিনগুলো অনেকগুলো কেবিন টাইপ, ওখানে ছিল মাত্র 4টা অথবা 6টা, ম্যাক্সিমাম 8টা এরকম কেবিন, এবং ভেরি স্মল, এত বড় ছিল না। তো একবার ঢাকা থেকে একটা লঞ্চটা অবশ্য নামটা বলছি না, তখন নতুন স্টিল বডি হয়েছে, ওটা ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশালে বরগুনায় যাবে। ওকে। তো ওই লঞ্চটা ফার্স্ট ক্লাস কেবিন ছিল 8টা, ভেরি স্মল কেবিনস। ওই লঞ্চে ঢাকা থেকে একজন তান্ত্রিক বরগুনা, হামতুলি বরগুনা, এবং ওনার আরও 4-5 জন সাঙ্গপাঙ্গ গিটা কেবিন ভাড়া নিয়ে লঞ্চে উঠেছে। ওকে। তো তারা যাচ্ছে, তো ওই সময় লঞ্চ, এখন যত স্পিডে লঞ্চ চলে ওই সময় তো এটা চলতো না। তো লাইক 1:45টার দিকে চাঁদপুর টাচ করেছে। চাঁদপুরে ওখান থেকে মাল উঠতো অনেক, যেগুলো বরিশালে বরগুনা আগে যেত, ওখানে কিছুক্ষণ হল্ট করতো লঞ্চগুলো। এরকম করে ওখান থেকে লাইক আপনার 1:45টার দিকে লঞ্চ চাঁদপুর টু বরিশাল। হঠাৎ করে রাত 3টার দিকে পুরো ফার্স্ট ক্লাস কেবিন যতটুকু হয়েছে, এই নিচে আমার অনেক হইচই, কান্নাকাটি, চিল্লাচিল্লি। ফর্চুনেটলি আমরা ছিলাম, আমাদের ফ্যামিলিটা পুরাই ছিল। তো আমি বের হয়েছি, আমার বড় ভাই বের হয়েছে, দেখলাম যে ওই তান্ত্রিক সাহেব যে কেবিনটা ছিল, লঞ্চ ছাড়া আগে কেবিনে ধূপ টুপ অনেক কিছু, মানে বিশ্রী রকমের গন্ধ, সোজা কথা, মানে অনেক কিছু করতেছিল ভিতরে। ওকে। তো এর মধ্যে থার্ড ক্লাসে লঞ্চে থাকতে ওখান থেকে কিছু লোক আসে, লঞ্চে যারা আনসার ছিল, যারা ডিউটি করে, ওরা আসছে। আসার পর জানা গেল যে তান্ত্রিক যখন চাঁদপুর এরিয়া লিভ করে, তখন তান্ত্রিক সাহেব বাথরুমে গিয়েছে, আর বের হয় নাই। তো দেরি দেখে প্রায় 1 ঘন্টা সাবেক হয়েছে, যার চেলাপেলা যারা ছিল তার সাথে তারা ডাকাডাকি করছে, নক করছে, কিন্তু তাদের ভিতর থেকে কোনো সাড়া মিলছে না। তারপরে এই জন্য তারা অনেকক্ষণ করবে, ধাক্কাটাকি করবে। তখন লঞ্চের যে ডিউটিতে যে আনসার যারা ছিল, তাদের যে হেড ছিল, উনি আসলো। উনি এসে লঞ্চের একজন লোক, সুপারভাইজার, সে কেরানি একজন, এদেরকে 7-8 মিলে দরজাটা ভাঙে টয়লেটের। আচ্ছা। ভাই এখনকার যে লঞ্চের টয়লেটগুলো, এগুলো মোটামুটি বেশ বড়, কিন্তু অ্যাট দ্যাট টাইম ওই 1982 যে লঞ্চগুলোর টয়লেট ভেরি ন্যারো। এবং ওখানে এখন তো মনে করেন যে পস লঞ্চগুলোতে লাইক কমোড সিস্টেম, ওখানে তো কমোডের কোনো বালাই ছিল না। তখন যখন দরজাটা তারা ভাঙে, তখন ভিতরে শুধু দেখা গেল তান্ত্রিক একটা পা, লেফট লেগ, আর একটা হাতের কবজির ছেঁড়া বেড়া কিছু অংশ, ওনার কিছু কাপড়ের একটা লুঙ্গি, আর মনে হয় ওনার লুঙ্গিটার কিছু অংশ ছিল, আর গায়ে চাদর মতো কিছু, ওটা হচ্ছে প্যানের মধ্যে। তার মানেই তান্ত্রিককে যেভাবে প্যানের মধ্যে থেকে টেনে নিচে নেওয়া হয়, মানে ওনাকে যে নিয়ে গেছে, এটা মানে স্পষ্ট যারা দেখেছে সবাই বুঝতে পারে, আদারওয়াইজ বের হওয়ার কোনো ওয়ে নেই একটা, যাই হোক। তো এটা দেখে তখন অ্যাট দ্যাট মোমেন্টে তো কিছু জানা গেল না, পরে জানা গেল, বিকজ লঞ্চটা আমার এক ক্লোজ রিলেটিভ ছিল। পরে জানা গেছে ওই তান্ত্রিক সাহেব ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন ব্ল্যাক ম্যাজিক, এবং ওই ধরনের কোনো অ্যাসাইনমেন্ট নিয়েই সে ঢাকায় এসেছিল, বাট কাজটা হয়নি। এবং ব্যাক টু বরগুনা আমতলির দিকে যাওয়ার সময় হি ওয়াজ রিভেঞ্জড ফ্রম দ্যাট। যে আপনি প্লাস আপনারা যারাই বলেন যে ব্ল্যাক ম্যাজিক ভালো না, অফকোর্স এটা আমি একটা বললাম যে এটা একটা ঘটনা, যে ব্ল্যাক ম্যাজিক কত খারাপ হতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। এবার চলে যাব আরও একটি ঘটনায়। এটি আফনান ভাইয়েরই একটি ঘটনা, এবং এই ঘটনাটি কিন্তু আগের চাইতে তুলনামূলকভাবে বড়। আগের ঘটনা ভালো লেগেছে, এই ঘটনাটা তো ডেফিনেটলি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, থ্যাংক ইউ সো মাচ আরও একটা ঘটনা নিয়ে আসার জন্য। পরপর 2টি ঘটনা
আপনি আজকে আমাদের শোনাবেন। প্রথম ঘটনাটি অলরেডি আমরা অনেক প্রশংসা পেয়েছি, সেকেন্ড ঘটনাটিও আশা করছি অনেক ভালো হবে। ধন্যবাদ রাসেল ভাই। আমি গত মাসের একদম শেষ দিকে খুলনাতে গিয়েছিলাম ক্লাস নিতে। তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তি স্পেশালি এই ভূতে এফএমের অনেক ফ্যান। তো আমি ওখানে গেলেই মোটামুটি অনেকের সাথে দেখা হয়। তো ওখানে স্পেশালি ভাই আছে সৈকত ভাই, উনি আসেন আমার সাথে দেখা করতে। তো সৈকত ভাই একটা ছেলেকে নিয়ে আসছিল, নাম হলো রূপম। রূপমের কাছ থেকে রাসেল ভাই এই ঘটনাটি কালেক্ট করেছে। ওকে। তো ও আমাকে এই ঘটনাটি বলেছে। ঘটনাটি শুনে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি রাসেল ভাই আমি শিওর না যে আমি এই ঘটনার কাছাকাছি কোনো ঘটনা এর আগে আমি বলেছি কিনা, আমার ঠিক মনে পড়ছে না। তবে রূপম বেশ ইনশিওর করেছে, মানে ঘটনার একদম মানে প্লেস থেকে শুরু করে নিয়ে এভরিথিং সব কিছু। আমি এখন রাসেল ভাই সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়টা রাসেল ভাই 1996 নাকি 98 এই সময়টাতে। ঘটনাটির স্থান হলো গোপালগঞ্জের কোটালীপাড়ার আমবাড়ি নামক একটা স্থান আছে সেখানে। আমি যদিও কখনো রাসেল ভাই যাইনি, হয়তোবা যারা আছেন হয়তোবা শুনে থাকবেন আর কি, ওই জায়গার ঘটনা। তো এই সময়টায় মানে ছিল ধরেন যে ওই যে কালবৈশাখী বা বৈশাখ মাসের এই সময়টাতে আর কি, যখন মোটামুটি বজ্রপাত হয়। তো এর মধ্যে কি হয়েছিল ভাই, বজ্রপাতে ওই এলাকার একজন লোক মারা যান। উনি ছিলেন কৃষক, মোটামুটি কৃষিকাজ করার সময় মারা গেছেন আর কি বজ্রপাতে। তো স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। তো ওই গ্রামেরই, আমবাড়ি গ্রামেরই আরেকটা গ্রাম আছে ধোরলোল। এই গ্রামটার নাম হলো ধোরলোল। ধোরলোল নামের ওই গ্রামের 3 বন্ধু আছে, মানে বেশ মানে তারা অ্যাডাল্ট আর কি, মানে ছোট কেউ না, বেশ মানে পরিণত বয়স্ক। তো তারা ওই যে শুনেছে অনেক সময় মানুষের কাছে যে এই যে বজ্রপাতে লোক মারা গেলে তাদের লাশে নাকি ম্যাগনেট জাতীয় কিছু থাকে। তো তারা চিন্তা করে, একটা কথা কিন্তু এমনিতে প্রচলিত আছে, আমরা শুনতে পাই তাই ধরনের কথা। প্রচলিত আছে, যদিও ঘটনা আসলেও কি সত্য কিনা আমরা কেউ জানি না। হতে পারে, নাও হতে পারে। তো এরা চিন্তা করে, যেহেতু তারা এরকম শুনেছে, যে তারা চিন্তা করে যদি আমরা এই লাশটা চুরি করতে পারি, চুরি করে তারা নিজেরাই চিন্তা করছে আর কি, মানে এমন না যে তাদেরকে কেউ অফার করেছে বা এই টাইপের কিছু না। তারা নিজেরাই চিন্তা করছে যে আমরা এই লাশটা চুরি করতে পারলে এই লাশটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে মানে বিক্রি করে দিব, বা এটা ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় পুঁতে রাখবো, যখন কঙ্কাল হয়ে যাবে কঙ্কালগুলো বিক্রি করব, মানে এরকম একটা প্ল্যান তাদের ছিল। তো তারা কি করে যে ওই রাত্রেই, মানে যেদিন কবর দিয়েছে বিকালে, ওই রাত্রেই তারা লাশটা মানে চুরি করার একটা পরিকল্পনা করে। তো যে পরিকল্পনা সেই কাজ। তো হাতে টর্চ লাইট নিয়ে গেলে পরে আলো বেশি হবে, অনেক দূর থেকে দেখা যাবে, মানুষ সন্দেহ করতে পারে। এই জন্য তারা কি করছে, একদম নিবু নিবু টাইপের মানে আলো কমিয়ে হারিকেন নিয়ে গেছে আর কি, যাতে কোনো মতে একটু সামনের জায়গাটা দেখা যায়, এভাবে আর কি। তো তারা ওই মানে ওই আমবাড়ির ওই গোরস্থানে আসে ধোরলোল গ্রাম থেকে রাতের বেলা। তো ওনারা যখন গোরস্থানে চিৎকার এসেছে, করছে, আসার ওখানে পরে কে, ওই ওখানে কে? কবরটা তারা দিনের আসলে বেলাও ভাই দেখে আসছিল যে কবরস্থানের রাতের বেলা পাশেই আরেকজনের সরাসরি বাসা আমরা ছিল। মানে চিনতে তো উনি অসুবিধা না হয়তোবা হয়। মুরুব্বি, তো হয়তোবা যথারীতি রাত্রে যে চিন্তা ওয়াশরুমে সেই যাওয়ার কাজ, জন্য কবর বাসা থেকে খোঁড়া বের শুরু হয়েছে। করেছে। তো খুঁড়তে খুঁড়তে কবরস্থানে একদম যেহেতু পাশে বাসটা থাকার কারণে সরানোর পরে কবরস্থান সম্পর্কে ধারণা আছে। লাশ বের করে হঠাৎ ফেলেছে। করে রাতের বেলা কবরের একটু মধ্যে আলো 2 দেখে জন না, নেমেছে, সন্দেহ আরেকজন হয় উপরে যে কি আছে, ব্যাপার। মানে আবার তোলার আলোর জন্য আশেপাশে উপরে। তো রাসেল ভাই যখনই থাকলে আবার উপরে অনেক দূর উঠিয়েছে থেকে এবং টের পাওয়া তুলবে, যায়। তখন হঠাৎ ওর দূর মনে হচ্ছিল থেকে কারা যেন কি কে করছে। জানে আবার চিন্তা করছে যে গ্রামে সাধারণত এত রাতের বেলা তো লাশ দাফন করার কথা না। আর লাশ এত রাতে দাফন করলে রাসেল ভাই সময় হ্যাচাক বাতি ছিল, এখন তো দেখা যায় না। তো হ্যাচাক বাতি নিয়ে আসে এরকম কেন? তখন উনি বলছে ওখানে কে? তখন ওরা চিন্তা করে সর্বনাশ, ধরা খেয়ে গেছে। তো তখন ওরা লাশটা ওইরকমই ফেলে 3 জন ওই ভো দৌড় ওখান থেকে তারা চলে যায়, আবার তাদের গ্রামে তারা চলে যায়। তখন ওই লোক ওই কবরস্থানে এসে ওই হারিকেনের আলোতে দেখে যে এই অবস্থা, সকালবেলা বিকালের লাশ দাফন হয়েছে এই অবস্থা। তখন উনি আশেপাশের লোকজনকে দেখে তোলেন, আশেপাশে যারা ছিলেন। তো সবাই এসে আবার যথারীতি ওই পরিবারের লোককে খবর দেয়। ওই রাত্রেই আবার মানে ওই লাশটা আবার যথাস্থানে রেখে উপরে বাঁশ দিয়ে আবার ঠিকঠাক মতো কবরটা দিয়ে দেওয়া হয়। তো রাসেল ভাই এই ঘটনার পর থেকেই আসলে মানে ঘটনাটার মানে মূল ঘটনা শুরু আর কি। যেই 3 জন ওই রাত্রে বাড়িতে চলে যান এবং রাত্রেবেলা বাসায় গিয়ে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। আর যেহেতু তারা ধরা পড়ে নাই, সুতরাং বলে দেয় যে এই ঘটনা যেন আমরা কখনোই কেউ না জানে, জানলেই তো অনেক সমস্যা হবে। ভাই আর রাসেল ভাই এটা নিয়ে তারা অনেক চিন্তাও করেন নাই, ওটা ছিল একদম অচপরা গায়ের মতো। তারা চিন্তা করছে হয়তোবা কাফন চোরের কাজ, এটা কাফন চুরি করতে আসছিল, পারে নাই, সিমিলার এরকম তারা মনে করে। তারা আসলে ওই ম্যাগনেট বা এই টাইপের কিছু এই ধরনের চিন্তা মানে গভীর চিন্তা করেইনি। মানে ওইভাবে তারা চিন্তাও করে নাই যে এরকম হতে পারে, তারা কাফন চোর অনেক বহু আগে থেকেই তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, তো ওই রাত্রেই ওই 3 বন্ধু সবাই একই স্বপ্ন দেখে কি ছিল স্বপ্নটা, যে ওই যে লাশটা চুরি করতে গিয়েছিল ওই লাশটা তো তারা চেহারাটা খুলে ফেলেছিল যে কেমন দেখা যায় আর কি, মানে যখন উঠাবে আর কি। তখন দেখে ওই লাশটা মানে বিভৎস চেহারা এসে আস্তে আস্তে সাপের আকৃতি ধারণ করে।
সাপের আকৃতি ধারণ করে ওদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করার একটা পর্যায়ে তাদেরকে ছোবল মারে। এই স্বপ্ন দেখার পরে সকালবেলা 3 বন্ধু আবার এক জায়গায় হয়। সবাই একজন বলে যে আমি যে স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হ্যাঁ আমিও তো দেখেছি, আরেকজন বলে আমিও তো দেখেছি। 3টা একই স্বপ্ন সবার, সেম স্বপ্ন, সবাই একই স্বপ্ন। স্বপ্নটা কিন্তু বেশ ভয়ঙ্কর। জি রাসেল ভাই, এবং শুধু রাসেল ভাই একবার দেখে না, ওরা প্রতি রাত্রে এটা দেখতে থাকে, প্রতি রাত্রেই দেখতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, সাপ 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 বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আচ্ছা, তো এটা স্বপ্নের বিষয় গেল। এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওদের বাড়ির উঠোনে এই সাপের উপস্থিতি দেখা যায়। এবং প্রথম দিকে শুধু ওই 3 বন্ধু যাদের বাড়ি আর কি তারা দেখত, এবং পরে পরিবারের লোকজনও দেখে এবং তারাও চিৎকার চেঁচামেচি শুরু। যখন চিৎকার চেঁচামেচি বেশি পর্যায়ে চলে যায় তখন কখনো কখনো সাপ মানে উধাও হয়ে যায়। আবার কখনো এমন হয় যে ওই 3 জনের কোনো একজন রাত্রে বা দিনের বেলায় রাস্তা দিয়ে হেঁটে আসছে, হঠাৎ করে দেখে পিছন থেকে একটা সাপ তাদেরকে ধাওয়া করছে, বড় আকৃতির একটা সাপ। তারা দৌড়ে বিভিন্ন জায়গায় চলে যায়, একটা সময় দেখে যে না ওটা নাই। এই সাপের আতঙ্কে মানে তাদের 3 জনই ঘর ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। এরপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা মানে যেহেতু আমাদের বাড়িতে এই প্রবলেম হচ্ছে, আমরা এক কাজ করি, 3 জন অনেক দূরে চলে যাই। আচ্ছা, অনেক দূরে চলে যাই। তো ওইখান থেকে রাসেল ভাই একটা মানে বিল আছে, বিলের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আর কি। তো ওরা চিন্তা করে বিল পার হয়ে পরের গ্রামে চলে যাবে, হয়তোবা ওখানে ওই সবটাপ থাকবে না, এই চিন্তা করে। তো ওই বিলের কাছে গিয়ে তো ওই দিন আবার সন্ধ্যা হয়ে যায়। তখন তারা চিন্তা করে যেহেতু আমাদের কাছে টুকিটাকি খাবার আছে, তা নৌকাটা নিয়ে আজকে বিলের একদম মাঝখানে, নৌকাটা নিয়ে আজকে মাঝখানে রাত্রি যাপন করব। তো ওই পরিকল্পনা করে এবং একজনকে বলে যে একজন করে ঘুমাবা, মানে 2 জন ঘুমাবা, একজন হচ্ছে মানে জেগে থাকবে পাহারা দিবস। আমার মনে পড়ছে ওই বিলটার নাম হলো সিটকি বাড়ি, ওই জায়গাটার নাম সিটকি বাড়ি। আসলে আমি যাই নাই এটা কখনো, বা একটু নতুন শব্দ এই জন্য আসলে মনেও ছিল না। সিটকি বাড়ি ওই জায়গাটার নাম। তো ওনারা ওই বিলের মাঝখানে ওখানে চিন্তা করে আজকে রাতে আমরা বিলের ভিতরে থাকবো, একজন জেগে থাকবে। এখন আসলে যিনি জেগেছিলেন উনি অনেক রাত, চাঁদের আলো দেখা যাচ্ছিল তখন অনেক রাত, হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো শিয়াল বা কুকুর জাতীয় কোনো জিনিস সাঁতার কেটে এই মাথা থেকে ওই মাথা পার হওয়ার চেষ্টা করছে। কারণ অনেক সময় যে শিয়াল কিন্তু পার হয়, তো যখন মাঝে মাঝে দেখি অনেক সময় বিলও পার হয় অনেক সময়। তো তখন দেখছে যে শিয়ালটা মানে শিয়ালের মতো জিনিসটা ওই মাথাটা আর কি মানে আস্তে আস্তে তাদের নৌকার দিকে মুভ করে আসছে। আচ্ছা, তখন উনি চিন্তা করে কি ব্যাপার, এদিকে আসে কেন? উনি মনে করছে স্বাভাবিক হয়তোবা আসে, মানে কোনো খাবার টাবার আছে এই চিন্তা করে হয়তোবা আসছে, বা নৌকায় আশ্রয় নেওয়ার জন্য ওঠার জন্য আসতে, সাঁতারটাকে ক্লান্ত হয়ে গেছে, এখান থেকে তারাই দিব। কিন্তু রাসেল ভাই যখনই ওই মাথাটা আস্তে আস্তে কাছে চলে আসে সাঁতার কাটতে কাটতে, হঠাৎ করে দেখে যে এটা সেই সাপটা, যেই সাপটা তাদেরকে তাড়া করত। আচ্ছা, এইবার সে তারা বাস্তবেই দেখতে পাচ্ছে, একদম বাস্তবে তারা একদম নৌকার উপরে উঠে বসে এবং সে যখন সাপ সাপ করে, সবাইকে যদি আরেকটু মনে করি এই টাইমটা কেমন ছিল, কোন সময়টা, টাইমটা ছিল ভাই রাত 1টা-2টার দিকে, 1টা-2টার দিকে। ওকে, তো তখন অন্য 2 জনও ঘুমের ঘরে চিৎকার করে উঠতে থাকে এবং তারা ঘুমের ভিতরে এত ভয় পায় এবং 3 জন একত্র চিৎকার। রাসেল ভাই চতুর্দিকে ওইভাবে কোনো বাড়িঘর নাই, বিলের মাঝখানে। তখন ওই চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে হয় কি, ওই সাপটা চলে যায়। জি, ওই নৌকা থেকে নেমে আস্তে করে আবার ঠিক যেভাবে আসছিল সবাই দেখছে ওইভাবে চলে যাচ্ছে। তো রাসেল ভাই ওই যে ওই ঘুম থেকে ওঠার পরে যেই 2 জন ঘুমাচ্ছিলেন, ওনারা আসলে এত ভয় পেয়েছিলেন, ওনারা মাত্র কয়েকদিনের মাথায় জ্বর হয়ে মারা যায়। এবং যিনি সর্বশেষ যিনি জীবিত ছিলেন, কাউকেই কিন্তু রাসেল ভাই সাপে কাটে নাই, কাউকেই কাটে নাই, ওনারা ভয়েই মারা গিয়েছিলেন। কিন্তু সর্বশেষ যিনি মারা গিয়েছিলেন উনি ওনার ফ্যামিলির কাছে গল্প করে গিয়েছিলেন আর কি, এটা ওনার কিন্তু কাউকে জীবিত দশায় উনি কাউকে বলেননি। কিন্তু পরিবারের লোকজন পরবর্তীতে এটা ডিসক্লোজ করেন যে তাদের এই অন্যায়ের কারণে এই ঘটনাটা ঘটেছিল আর কি। এটা রাসেল ভাই গোপালগঞ্জের কোটালীপাড়ার মোটামুটি আমবাড়ি এবং ধরল গ্রামের খুব মানে চাঞ্চল্য একটা ঘটনা, এবং ঘটনার সময়টা আমি বলে দিচ্ছি 96 থেকে 98 এই সময়কালে হবে। এটা ছিল আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনিও ভালো আছেন, আর আপনাদের সব সময় ভালোর দলেই থাকেন। আজকে আমি যে ঘটনাটি বলবো এটা অনেক ভয়ঙ্কর একটা ঘটনা, এবং আমি ঘটনা বোঝার স্বার্থে সংক্ষেপে বলি যে এই ঘটনা একটা রেল লাইন বা নির্জন রেলওয়ে স্টেশনের এক ভ্যানওয়ালার সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি বলেছেন এই ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে। একটা ছোট্ট রেলওয়ে স্টেশন আছে, তারই কাছে স্টেশনের নাম মৃত্যুঞ্জয়পুর। এটা কিন্তু আমি কাল্পনিক নাম দিলাম, আসলে নাম দিব না, কারণ আমার ঘটনা তো অনেকেই শোনে, এই ঘটনাটার বাস্তবতা খুঁজতে গেলে তারা হয়তো ওই রেলওয়ে স্টেশনে যাবে না। সেখানে রতন নামের এক যুবক এক রাতে তার আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল এবং শীতের রাতে কুয়াশায় চারপাশে ঢাকা। রতনের হাতে ছোট্ট একটা টর্চ লাইন। সে ভাবল মেইন রোড দিয়ে না গিয়ে রেল লাইনের উপর দিয়ে গেলে বা হাঁটলে বাড়ি পৌঁছাতে আমার অনেকটা রাস্তা শর্ট হবে এবং আমি আগেই পৌঁছাতে পারবো। এমন একটা চিন্তাভাবনা করে সে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছার উদ্দেশ্যে ওই রেল লাইনের রাস্তাতে গেল। তখন আনুমানিক রাত 1টা বা 1টা বাজে। হাঁটতে হাঁটতে রতন দেখল দূরে লাল রেল লাইনের উপরে একটা লাল আলো দুলছে
এবং রতন ভাবল হয়তো কোনো রেলকর্মী বা রেল লাইনে কাজ করে এমন কোনো লোক ওখানে কাজ করছে। সে আলোর দিকে এগিয়ে গেল, সে মানে একটা সিগারেট খাবে, তো আগুন ছিল না, তাই ওদিকে গেল যে যদি রেলকর্মী হয় তাহলে তার কাছে অবশ্যই একটা লাইন লাইটার পাওয়া যাবে, তাই তার কাছে এগিয়ে গেল। হঠাৎ রতন শুনতে পেল দূরে ট্রেনের আওয়াজ, ঝকঝক ঝকঝক করে ট্রেন আসতেছে। তো এই ঝকঝক শব্দটা মানে বাড়তেই চলছে, রেল লাইনগুলো কাঁপতে শুরু করলো। রতন তাড়াতাড়ি রেল লাইনের থেকে নিচে নেমে দাঁড়ালো, কিন্তু কুয়াশার ভিতর দিয়ে ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে না, শুধু ইঞ্জিনের শব্দটা কানে মানে কান তালা লেগে দিছে, মানে ওই যে অনেক জোরে সাউন্ড হলে চি করে না, এরকম একটা শব্দ। কয়েক সেকেন্ড পর একটা শব্দ একদম তার কানের পাশ দিয়ে চলে গেল, যেন একটা বিশাল বিশাল আকার ট্রেন তাকে অতিক্রম করলো। কিন্তু অবাক করার বিষয়, সেখানে কোনো ট্রেনই ছিল না, শুধু একটা প্রবল ঠান্ডা বাতাস আর কি যেন একটা ঝাপটা দিয়ে চলে গেল। রতন যখন সেই কারণে ভয়ে কাঁপছে, তখন দেখল সেই লাল আলোটা তার খুব কাছে চলে এসেছে। সে টর্চ চালিয়ে দেখল একজন লোক রেলওয়ে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, আর এই ইউনিফর্মটা শতাধিক বছর আগে লোকটার হাতে একটা পুরনো আমলের তেলের লণ্ঠন, যা থেকে আলো বের হচ্ছে। রতন তোতলাতে তোতলাতে বলল, চাচা, ট্রেনটা গেল কিন্তু দেখা গেল না কেন? লোকটা কোনো উত্তরই দিল না। সে ধীরে ধীরে মাথা তুলল এবং রতনও দেখল লোকটার অর্ধেক মাথা থেপলে গেছে রে বাবা, যেন কোনো কিছুতেই মানে কোনো কিছুর সাথে আঘাত লেগে ওইটুকু পিছে গেছে। তার এক চোখ নেই, আর অন্য চোখটা দিয়ে টকটকে রক্ত বের হচ্ছে, আলো বের হচ্ছে। সে তার লণ্ঠন রতনের মুখের সামনে ধরল এবং লণ্ঠনের ভেতরে কোনো আগুন নেই, আছে শুধু কাটা মানুষের একটা আঙুল যা জ্বলছে। জীবন বাঁচানোর লড়াই, রতন বুঝতে পারল এটি কোনো মানুষ নয়, এটি একটি প্রেস্যি। চিৎকার করে উল্টো দিকে দৌড় দিল, মানে খুবই ভয় পেয়েছিল। পিছনে শুনতে পেল সেই লোকটার অট্টহাসি আর ট্রেনের সেই বিকট হুইসেল। দৌড়াতে দৌড়াতে একটা ছোট কালভার্টের নিচে পরে জ্ঞান হারিয়ে ফেলে সে, এবং পরে সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে এবং স্টেশনের যে বয়স্ক লোকটা খালাসি ঘটনা শুনে বললেন, মানে এই ঘটনা তার মুখ থেকে শুনে বললেন, আজ থেকে ৩০ বছর আগে এই জায়গায় একটা সিগন্যালম্যান বা সিগন্যাল দিতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা পড়েছিল। কুয়াশার রাতে সে এখনও লাল আলো নিয়ে দাঁড়িয়ে থাকে আর মানুষকে ভুল পথে চলতে বা ট্রেনকে চালাতে মানে সাহায্য করে, ভুল পথে যেন ট্রেনটা পুড়ে যায় এবং সবাই যেন ধ্বংস হয়ে যায় আর কি। রতন সেদিন থেকে সেই মানে অপরজন বেঁচে ফেলেছিল, কিন্তু আজও সে রেল লাইনের শব্দ শুনলে তার মনটা আটকে ওঠে। এরপরে আমাকে আরেকটি ঘটনা দিয়েছে, আমি এই ঘটনাটি একটু বের করি, এটা বাস্তব ঘটনা। তো এই ঘটনাটি ঘটেছিল নীলাদ্রি গ্রামের এক ছেলের সাথে। নীলাদ্রি গ্রাম, সে পড়াশোনার জন্য ঢাকা শহরে একটা পুরনো মেসের বাড়িতে উঠেছিল। ঘরটি ছিল অনেক দিন পুরনো, সিলিংটা অনেক উঁচু আর দেওয়াল পলিস্টার করা আছে, সেটাও খসে পড়ে এই অবস্থা। নীলাদ্রি যে ঘরে থাকতো সেই ঘরের দেওয়ালের সাথে একটা বিশাল আকার পুরনো আয়না লাগানো ছিল। আয়নাটি কাঠের ফ্রেমটা ছিল অদ্ভুত, কারুকাজ করা। মেস মালিক বলেছিলেন, বাবা সব করো, কিন্তু রাত 12টার পরে এই আয়নার দিকে বেশিক্ষণ তাকিও না। নীলাদ্রি ভাবল হয়তো পুরনো মানুষের পুরনো সংস্কার, আর যা কয় কুক, সমস্যা নয়, ঘরে আগে উঠি, পড়াটা পরে বোঝা যাবে। সে হাসি মুখে উড়িয়ে দিল বিষয়টা। এক রাতে পড়াশোনা করতে করতে নীলাদ্রির অনেক রাত হয়ে গেল, রাত তখন প্রায় 3টে। সে হাত মুখ ধোয়ার জন্য আয়নাটির সামনে দাঁড়ালো এবং আয়নায় নিজের মুখ দেখতে দেখতে তার হঠাৎ মনে হলো তার প্রতিচ্ছবি যেন তার সাথে তাল মিলাতে পারছে না। নীলাদ্রি যখন ডান হাত তুলল, আয়নার ভিতরে সে কয়েক সেকেন্ড দেরি করে হাত তুলল। নীলাদ্রি নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সে ভাবল হয়তো তার চোখের ভুল, সে যা দেখেছে তার চোখের ভুল। ভয়ে ভয়ে নীলাদ্রি আয়নায় আরও কাছে গেল এবং হঠাৎ করে দেখল আয়নার ভিতরে থাকা নীলাদ্রি ক্রূরভাবে হাসছে, অথচ বাস্তবে নীলাদ্রি তখনও ভয়ে নীল হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আয়নার ভিতর থাকা নীলাদ্রি ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়নার কাচের উপর থেকে নিজের আলোগুলো বের করে আনার চেষ্টা করছে। কাচের ভিতরে থাকা সেই সত্তাটি ফিসফিস করে বলে উঠল, তোর শরীরটা আমার খুব পছন্দ হয়েছে, আজ থেকে আমি বাহিরে থাকবো আর তুই থাকবি এই কাচের ভিতর। নীলাদ্রি দেখল আয়নার ভিতর থেকে একটা কালো ছায়া বা কালো হাত বাড়িয়ে তার গলা টিপে ধরেছে। সে কোনো কথা বলে না বা কথা বলতে পারছে না, শুধু দম বন্ধ হয়ে আসছিল। শেষ মুহূর্তে তার বাড়ির বা পড়ার টেবিল থেকে